প্রেত চক্র। এখানে ভয় ও ভূত দুটোই পাবে। নমস্কার, তোমরা যে যেখান থেকে শুনছো সকলকে একসাথে স্বাগত জানাচ্ছি প্রেত চক্রের আরও একটা নতুন এপিসোডে। আমি শুভ রয়েছি তোমাদের সাথে। আজ প্রেত চক্রের 101 নম্বর এপিসোড। তার থেকেও বড় কথা হলো আজ প্রেত চক্রের 1 বছর পূর্ণ হলো। আজ প্রেত চক্রের জন্মদিন। দেখতে দেখতে একটা বছর কেটে গেল। এই কারণে গতকাল অর্থাৎ সোমবারে যে এপিসোডটা দেওয়ার কথা ছিল সেটা আজ মঙ্গলবার আপলোড করছি। তাই বুঝতে পারছো আজকের এপিসোডটা একটু স্পেশাল। আজ তোমাদের জন্য 3টি ঘটনা নিয়ে হাজির হয়েছি। 3টি ঘটনাতে কি ঘটতে চলেছে সেটা আগের থেকে আমি বলতে চাই না। তোমরা ঘটনাগুলো শোনো, আশা করছি ঘটনাগুলো তোমাদের ভালো লাগবেই। আর আগের সপ্তাহে বৃহস্পতিবার আমাদের প্রেত চক্রের 100 নম্বর এপিসোড ছিল। সেই এপিসোডটা আমরা একটু স্পেশালভাবে সেলিব্রেট করেছি। তাই প্রেত চক্রের ইতিহাসে এই প্রথম এত বড় একটা এপিসোড আপলোড করেছি। তোমাদের থেকে অনেক ভালোবাসা পেয়েছি, তার জন্য তোমাদেরকে মন থেকে অনেক ধন্যবাদ। চলো আজকে আর দেরি করব না। স্টোরি সিলেকশনে পূজা, সাউন্ড গ্রাফিক্সে আমি শুভ। চলো আজকের প্রথম স্টোরিটা শুনে নেওয়া যাক। নমস্কার দাদা, তুমি কেমন আছো? আমি স্নেহা বাগ, তোমার প্রেতচক্র পরিবারের একজন সদস্য। তোমার গলায় অনেক ঘটনা শুনেছি। আমি দেখি অনেকে ঘটনা পাঠায় তোমার কাছে, তাই আমি একটা সত্যি ঘটনা তোমায় লিখে পাঠাচ্ছি। আশা করছি তুমি পড়ে শোনাবে। ঘটনাটা আমার একটা মাসির সাথে ঘটেছিল। উনি এখন বেঁচে নেই। সম্পূর্ণ ঘটনাটা আমি আমার মায়ের মুখ থেকে শুনেছি। ঘটনাটা 2003 সালের। আমার ওই মাসির বয়স তখন 16 কি 17। এবার ঘটনায় আসি। আমার মামার বাড়ির দাদু ছিল ভীষণ রাগী। দাদুর কথা মতো যদি কোনো কাজ না হয় তাহলে বাড়িতে হুলস্থুল লেগে যেত। দাদুর দেখা দেখি আমার 2 মামাও ওনার মতন হয়েছিল। দাদুদের বাড়ির পিছনে বিশাল বড় একটা বাগান ছিল, আর বাগানের একদম শেষের মাথায় ছিল একটা বেশ বড় পুকুর। ওই পুকুরে মামারা মাছ চাষ করত। তো মাসির বয়স তখন 16 কি 17। আগেকার দিনে গ্রামের দিকে মেয়েদের বেশ তাড়াতাড়ি বিয়ে দিয়ে দিত। এইরকমই দাদু ওই সময় মাসির বিয়ে দেবে বলে ঠিক করে। যথারীতি পাত্র দেখা শুরু হয়। একটা বেশ ভালো পরিবার থেকে মাসিকে দেখতে এলো। মাসিকে দেখে পছন্দও হয়ে গেল, কারণ মায়ের মুখ থেকে শুনেছি মাসিকে দেখতে বেশ সুন্দরী ছিল। ওইদিকে দাদু মাসির বিয়ের দিন ঠিক করে, কিন্তু মাসি এই বিয়েতে খুশি ছিল না, কারণ মাসি তাদের এলাকার একটা ছেলেকে ভালোবাসতো। ছেলেটাও মাসিকে খুব ভালোবাসতো। দাদুর ওই রাগের কারণে মাসি দাদুকে ওই কথাগুলো বলতে পারেনি, কারণ মাসি জানতো দাদু এইসব ব্যাপার কখনো মেনে নেবে না। ওই সময় মানুষগুলো প্রেম ভালোবাসা ব্যাপারটা ঠিক পছন্দ করতো না। ছেলেটারও কখনো সাহস হয়নি এসে দাদুকে কথাগুলো বলবে। পরে মাসি আমার মাকে বলেছিল যে মাসিরা পালিয়ে বিয়ে করবে বলে ঠিক করে, কিন্তু মাসি ভয়ে রাজি হয়নি। অবশেষে মাসির বিয়ের দিন ঠিক হলো। বিয়েও হয়ে গেল। মাসির যেদিন বিয়ে হয় ওই দিন মাসি যেই ছেলেটাকে ভালোবাসতো ওই ছেলেটা নিজের ঘরে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে। কিন্তু মাসি এইসব ব্যাপার কিছুই জানতো না। যাই হোক, বিয়ের পরে সব সময় মাসি বেশ মন খারাপ করে থাকতো। এইভাবে 1-1.5 মাস বেশ ভালোই কাটলো। তারপর থেকে মাসির আচরণে বেশ কিছুটা পরিবর্তন লক্ষ্য করা গেল। যেমন মাসি সবসময় চুপ করে বসে থাকতো, কারোর কথা যেন শুনতেই পেত না। রাতের বেলা যখন তখন বাইরে বেরিয়ে যেত, আবার মাঝে মাঝে ঘরের দেওয়ালে আঁচড় কাটত। এইসব দেখে মাসির শ্বশুরবাড়ির লোকেরা মাসির ওপর খুব বিরক্ত হলো। তারপর তারা মাসিকে তার বাপের বাড়ি মানে আমার মামার বাড়িতে দিয়ে যায়, আর বলে গেল আপনার পাগল মেয়েকে আপনারাই রাখুন বলে চলে যায়। এরপর থেকে মাসি তার বাড়িতেই থাকতে লাগলো। মাসি সবসময় অন্যমনস্ক থাকতো। মাঝে মাঝে বাড়ির পিছনে যে পুকুরটা আছে তার একদম শেষে একটা আম গাছ ছিল, তার নিচে গিয়ে বসে থাকতো।
মাসি যখন প্রেম করত মাঝে মাঝে ওই আম গাছের কাছে নাকি ওই ছেলেটার সঙ্গে দেখা করতে যেত। মাঝে মাঝে তো গাছের উপরে উঠে বসে থাকতো। একদিন দাদু মাসিকে ওই পুকুর পাড়ে ডেকে আনতে চায়। গিয়ে দেখে মাসি একটা পাথর কুচি নিয়ে গাছের গুড়িতে কি যেন লিখছে। দাদু যেই মাসির কাঁধে হাত রাখলো, মাসির সঙ্গে সঙ্গে দাদুর দিকে ঘুরে দাদুর গলা চেপে ধরে শূন্যে তুলে ধরে আর ছেলেদের মতো গলা করে দাদুকে কি যেন বলতে থাকে। তারপর মাসি আস্তে আস্তে জ্ঞান হারায়। দাদু লোকজন ডেকে মাসিকে বাড়িতে নিয়ে যায় আর দাদু যায় একটা ওঝাকে ডাকতে, কারণ দাদু বুঝতে পেরেছিল যে মাসির ওপর কোনো আত্মা ভর করেছে। এর কিছুক্ষণ পর দাদু ওঝাকে ডেকে আনে। ওঝা এসে নানান রকম শিকড় বাকড় নিয়ে নানান রকম মন্ত্র পড়ে। তারপরেই ওই আত্মা মাসির ওপরে আবার ভর করে। এরপর ওঝা তার পরিচয় জানতে চাইলে সে তার পরিচয় দেয়, আর সে যে মাসিকে ভালোবাসতো ও মাসিকে না পেয়ে আত্মহত্যা করেছে সেটাও বলে। এই কথাগুলো যখন মাসি বলছিল তখন মাসির গলার স্বর অনেকটা ছেলেদের মতন হয়ে যাচ্ছিল। তখন ওঝা ওই ছেলেটার আত্মাকে বলে, তুই এই মেয়েটাকে ছেড়ে চলে যা। তখন ওই ছেলেটার আত্মা আরও বলে, আমি তো চলেই যেতে চাই, কিন্তু তোদের মেয়ে আমাকে যেতে দেবে না। এরপর ওঝা মাসির ওপর অনেক টর্চার করে। তারপর ওই আত্মা মাসিকে ছেড়ে চলে যায় আর বলে, 3 মাস পরে আমি তোদের মেয়েকে নিয়ে চলে যাব বলে মাসিকে ছেড়ে চলে যায়। এরপর ওঝা মাসিকে একটা মাদুলি দেয় আর বলে এটা কোনোদিনও খুলবে না, যতদিন বেঁচে থাকবে যেন পড়ে থাকে। তারপর ওঝা তার দক্ষিণা নিয়ে চলে যায়। এরপর মাসি আস্তে আস্তে সুস্থ হতে থাকে। কয়েকদিন পর যখন মাসি পুরোপুরি সুস্থ হয়ে যায়, তার শ্বশুরবাড়ির লোকেরা তাকে আবার নিয়ে যায়। প্রায় 2.5 মাস পরে মাসি তার বাপের বাড়িতে ঘুরতে আসে। বাড়িতে আসার পর ঠিক করে এখন তো সে পুরোপুরি ঠিক আছে, তাই মাদুলি পরে থাকার আর কোনো দরকার নেই। তখন সে মাদুলি খুলে রেখে দেয়। আর একদিন দুপুরবেলা বাড়িতে বলে যে সে পুকুরে স্নান করতে যাচ্ছে বলে সেখান থেকে চলে যায়। যখন প্রায় দুপুর 2টো কি 2:30 বাজে, বাড়ির লোক যখন মাসিকে দেখতে পায় না তখন তাদের হুঁশ ফিরল। তারপর তারা সবাই মিলে পুকুর পাড়ে মাসিকে খুঁজতে যায়, কিন্তু কোথাও খুঁজে পায় না। পুরো বাড়ি পুকুর সব কিছু তন্ন তন্ন করে খোঁজাখুঁজি করা হয়, কিন্তু তাও কোনো খোঁজ পাওয়া যায় না। পরদিন সকালে মাসির মৃতদেহ জলের উপরে ভেসে ওঠে। বাড়ির সবাই কান্নায় ভেঙে পড়ে। সবথেকে আশ্চর্য লাগলো, ওই ছেলেটার আত্মা বলেছিল যে 3 মাস পরে সে তার প্রিয় মানুষকে তার সঙ্গে নিয়ে যাবে। প্রায় 3 মাসের মাথায় মাসির মৃত্যু হয়। এটা ছিল পুরো ঘটনাটা। আশা করছি ঘটনাটা তোমার ভালো লাগবে। যদি ঘটনাটা সিলেক্ট করো, পড়ে শোনাও, তাহলে খুব খুশি হব। প্রথমেই বলে রাখি, আমি কোনো লেখিকা না। আমার জীবনের কিছু অভিজ্ঞতা শুধুমাত্র ভাগ করে নিচ্ছি আপনাদের সাথে। ভালো লাগলে জানাবেন। আমার বাবার বাড়ি চন্দননগর। 1950 সালে আমার দাদু জমি কিনে বিশাল বড় একটা বাড়ি করেন। ছোট থেকে বড় হওয়া পর্যন্ত এমন অনেক ঘটনা শুনেছি, দেখেছি যেগুলো সত্যি কিন্তু অস্বাভাবিক ঘটনা। ওই বাড়িতে থাকাকালীন আমার জীবনে অনেক রকমের অদ্ভুত রকমের ঘটনা ঘটেছে। সেই ঘটনার মধ্যে একটা ঘটনা শেয়ার করছি। প্রথম ঘটনাটাই বলা যাক। আমি তখন ক্লাস 10-এ পড়ি। টেস্ট পরীক্ষা হয়ে গেছে, তাই পড়াশোনার চাপ বেড়েছে। একদিন শনিবার অনেক রাত হয়ে গেছে পড়তে পড়তে। খেয়াল করিনি রাত 2টো বেজে গেছে। বাড়ির সবাই ঘুমিয়ে পড়েছে। আমি তাড়াতাড়ি উঠে নাইট ড্রেসটা পরে চুল আঁচড়াচ্ছি, শুতে যাব। চুলটা তখন এখনের থেকেও বড়। হঠাৎ আমার পেছনের দিকের জানলাটার থেকে আমার নাম ধরে কেউ যেন 2 বার ডাকলো, আস্তে আস্তে। আমি ডাকটা শুনতে পেয়েছি, কিন্তু একটুও আওয়াজ করিনি। আমি আস্তে আস্তে পা টিপে টিপে আমার বাবার রুমে যাই। গিয়ে বাবাকে ডাকি,
বাবাকে বলতেই বাবা ধরফড়িয়ে উঠে বসে। তিনি একটা টর্চ নিয়ে লাঠি হাতে বাইরে দেখতে বের হয়, কিন্তু বাইরে বেরিয়ে বাবা কিছুই দেখতে পায়নি। পরদিন সকালে পাড়ার দু একজনকে আমার ঠাকুমা ঘটনাগুলো বলে। এর কয়েকদিন পরে আমি একদিন টিউশন পড়তে যাব। একজন খুব বয়স্ক ভদ্র মহিলা, তিনি আমাকে হাত নেড়ে তার কাছে ডাকে। তিনি একটু খাটো গলায় আমার কানের কাছে মুখটা নিয়ে বলল, তোর ভাগ্য খুব ভালো যে সাড়া দিসনি, বেঁচে গেছিস। অনেক রাতে কোনো আওয়াজ বা ডাক শুনতে পেলে বাইরে যাবি না, আর সাড়াও দিবি না, কাউকে কোনোদিন যেতেও দিস না। এই তো সবে শুরু তোর সাথে, আরও কত কি বাকি, এখন পড়তে যা। বিশ্বাস করুন, একটা প্রশ্নও তাকে করতে পারিনি, যেন ঘোর লেগে গিয়েছিল। পরে মাকে বললে মা ঝাড়াতে নিয়ে যায়, উনিও একই কথা বলে। ওই ভদ্র মহিলাকে আর কোনোদিন দেখতে পাইনি। এর পরেও আমার জীবনে অনেক রকম ভৌতিক ঘটনা ঘটেছে। সেই ঘটনাগুলো তোমায় আস্তে আস্তে লিখে পাঠাবো। এই ঘটনাটা একটু ছোট হয়ে গেল, আশা করছি তোমার ভালো লাগবে। যদি ভালো লাগে প্রেতচক্রের বন্ধুদের সঙ্গে শেয়ার করো। আজকে প্রথমেই কিন্তু আমরা পরপর দুটো বেশ ভয়ঙ্কর ঘটনা শুনিলাম। তোমাদের কেমন লাগলো ঘটনাগুলো চটপট আমাদেরকে কমেন্ট করে জানিয়ে ফেলো, লাইক করে দাও। আর নতুন যারা আমাদের চ্যানেলটা ভিজিট করছো তারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটা অন করে আমাদের সঙ্গে থেকো। আর তোমাদের কাছেও যদি এইরকম কোনো ঘটনা থাকে, হতে পারে সেটা তোমার নিজের সাথে ঘটে যাওয়া ঘটনা বা কারোর কাছ থেকে শোনা ঘটনা, তোমরা কিন্তু দেরি না করে ঝটপট আমাদেরকে লিখে পাঠিয়ে দিতে পারো। কিভাবে পাঠাবে আরেকবার মনে করিয়ে দিই, প্রেতচক্র23@gmail.com এ মেল করতে হবে, অথবা হোয়াটসঅ্যাপ করতে পারো আমাদেরকে। হোয়াটসঅ্যাপ নাম্বার ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, সেখানে গেলে সমস্ত লিঙ্ক পেয়ে যাবে। তোমরা এর আগের এপিসোডে আমাদেরকে অনেক ভালোবাসা দিয়েছো, তাই আমার মন থেকে তোমাদের অনেক 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 ধন্যবাদ। তোমরা যারা ঘটনাগুলো শুনেছো, প্লিজ তোমরা এই ঘটনাটিকে, অর্থাৎ আগের এপিসোডের ঘটনাটিকে বেশি বেশি করে শেয়ার করে দাও বন্ধু বান্ধব আত্মীয় স্বজনদের সাথে। আর মনে রাখবে, প্রেতচক্র কোনো কাল্পনিক বা অলৌকিক ঘটনাকে সমর্থন করে না। প্রেতচক্রের কাজ শুধুমাত্র তোমাদের এন্টারটেইন করা। তাই আশা করবো তোমরা ঘটনাগুলোকে খোলা মনে শুনবে। আর ঘটনা বিশ্বাস করা বা না করা সেটা সম্পূর্ণ তোমাদের ব্যক্তিগত ব্যাপার। প্রেতচক্র কখনো বলে না প্রেতচক্রের পাঠানো ঘটনাগুলো বিশ্বাস করতে। তাহলে চলো শেষের ঘটনাটা শুনে নেওয়া যাক। নমস্কার দাদা, আমি পরেশ, তোমার প্রেতচক্রের একজন শ্রোতা। প্রেতচক্রের প্রত্যেকটা ঘটনা আমি শুনি, বেশ ভালো লাগে। আর প্রেতচক্রের 100 নম্বর এপিসোডের জন্য তোমাকে কংগ্রেচুলেশন। আগের এপিসোডে প্রত্যেকটা ঘটনাই অসাধারণ ছিল, এটুকু বলতে পারি ভয় পেয়েছি। তাই আজ আমি তোমার সাথে একটা ঘটনা শেয়ার করছি। ঘটনাটা ঘটেছিল আমার কাকার সাথে। ঘটনাটা ভৌতিক নয়, এটা হলো অলৌকিক। ঘটনাটা যদি তোমার ভালো লাগে তাহলে প্লিজ প্রেতচক্র পরিবারের সকল বন্ধুদের সাথে শেয়ার করো। আমাদের বাড়ি কোচবিহার। ঘটনাটা ঘটেছিল 1999 সালে। আমার কাকা তখন একটা কারখানায় নাইট গার্ডের কাজ করতেন। কাকার ডিউটি থাকতো রাত 10টা থেকে ভোর 4টে পর্যন্ত। ঘটনাটা যেদিন ঘটেছিল সেদিনও কাকা রোজকারের মতন খাওয়া দাওয়া করে 9টার সময় বাড়ির থেকে বেরোয় সাইকেল নিয়ে। কারখানাটা বাড়ির থেকে অনেকটাই দূরে, অত রাতে গাড়ি পাবে না বলে কাকা সাইকেল নিয়ে যাতায়াত করত। কাকা যখন রোজ বাড়িতে ফিরত তখন কাকা ও কাকার সাথে থাকা আরও একজন গার্ড দুজনে কিছুটা রাস্তা একসাথেই বাড়ি ফিরত। তারপর দুদিকে দুটো রাস্তা ভাগ হয়ে গেছে, সেই রাস্তা দিয়ে দুজন দুই দিকে চলে যেত। এবার রাস্তাটার একটু বর্ণনা করি। কাকার কারখানার আগে একটা পশু হসপিটাল আছে। পশু হসপিটালের পাশে একটা বড় মাঠ, এবং মাঠের অপোজিট সাইডে একটা পুকুর আছে, এবং পুকুরটার থেকে 10 হাত গেলে একটা বড় বটগাছ, এবং বটগাছের গোড়ায় একটা কালী মন্দির আছে, এবং সেখান থেকে কিছুটা দূরে গেলে একটা মাতৃসদন হসপিটাল আছে। ওই রাস্তাটা কাকার চেনা। কাকা গত 4 বছর ধরে ওই কারখানাতে কাজ করে, আর হসপিটালের সামনে দিয়েই বড় মেন রাস্তা দুদিকে চলে গেছে।
কাকা যে রাস্তা দিয়ে বাড়ি ফেরে সেটা হচ্ছে ডান দিকের রাস্তা, এবং তার সাথে আরেকজন যিনি কাজ করতেন তিনি বাঁ দিকের রাস্তা দিয়ে বাড়ি ফেরেন। ঘটনাটা যেদিন ঘটেছিল সেদিন কাকার সহকর্মী কাজে আসেনি। তার মধ্যে কাকার সাইকেলটা লিক হয়ে গিয়েছিল, তাই কাকার সেদিন একটু কারখানার থেকে বেরাতে বেরাতে দেরি হয়ে যায়। শীতকালের সময়, গরমকালের সময় ভোর 4টে মানে চারদিক আলো হয়ে যায়, পুরো পরিষ্কার দেখা যায়। কিন্তু শীতকালের সময় ভোর 4টেতেও অনেকটাই অন্ধকার, তাই কাকার বেরাতে বেরাতে 4:15 মতন হয়ে যায়। কাকা যখন সাইকেল নিয়ে হেঁটে হেঁটে ওই মাঠটার কাছে আসে, দূর থেকে বেশ একটা সুন্দর গন্ধ তার নাকে ভেসে আসছে। কার্তিক মাসের সময়, সেই সময় চারিদিকে শিউলি ফুল ফুটতো বেশ। কাকা ভাবছে শিউলি ফুলের গন্ধ, কিন্তু তার সাথে আর একটা যেন কিসের গন্ধ। খুব ভালো লাগছিল গন্ধটা। কাকা হঠাৎ দেখতে পেল একটা 9 কি 10 বছরের মেয়ে, চুলটা পুরো খোলা অবস্থায় পুকুর থেকে স্নান করে উঠে আসছে। মেয়েটাকে দেখতে এত সুন্দর লাগছে, কাকা ওইখানেই দাঁড়িয়ে পড়েছে, মন্ত্রমুগ্ধের মতো ওই বাচ্চা মেয়েটাকে দেখছে। কাকার বাড়ি ফেরার কথা মনেই নেই। এবার কাকা দেখছে বাচ্চা মেয়েটা পুকুর থেকে উঠে সেই বটগাছটার কাছে গেল, এবং বটগাছটায় একটা দোলনা করা রয়েছে। বাচ্চাটা সেই দোলনাটার উপরে উঠে বসলো এবং দোল খেতে শুরু করলো। চুলগুলো খুলে দোল খাচ্ছে আর খিলখিল করে হাসছে। পায়ের নুপুরগুলো যেন ঝুনঝুন করে দোলনার তালে তালে বেজে চলেছে। সে যে কি সুন্দর দৃশ্য! কাকা যখন ঘটনাটা বলছিল, বলতে বলতে কাকা কেঁদে ফেলেছিল। তারপরেই হঠাৎ করে বাচ্চা মেয়েটা কোথায় যেন উধাও হয়ে গেল, এবং সেই বটগাছের ঝোলা দোলনাটাও আর দেখা যাচ্ছে না। এতদিনের পুরনো রাস্তা দিয়ে কাকা যাতায়াত করে, কোনোদিনও ওই দোলনাটাকে কাকা দেখেনি ওই গাছটায় ঝুলতে। সেই দিনই প্রথম দেখেছিল। কাকা বাচ্চা মেয়েটাকে আশেপাশে খোঁজার চেষ্টা করলেও তাকে আর দেখেনি। কাকা বাড়ি ফিরে এসে আমাদের সবাইকে ঘটনাটা বলেছিল। তার পরদিন সকালবেলা কাকা ও কাকি দুজনে মিলে ওই বটগাছের গোড়ায় মন্দিরটাতে গিয়ে পুজো দিয়ে আসে। কাকা বাচ্চাটাকে স্বপ্নে বহুবার দেখেছে, কিন্তু যখনই স্বপ্নে দেখেছে তার মুখটা আর দেখতে পায়নি। কিন্তু এই স্বপ্ন দেখার পরেই কাকার সাথে কিছু না কিছু ভালো ঘটনা ঘটেছে। কাকার অবস্থা ভালো হলে কাকা একটা মা কালীর মন্দির করেছে বাড়িতে। বহু বছর হয়ে গেলেও কাকার বাড়িতে মা কালীর মন্দির রয়েছে। কাকার বাড়িতে মা কালীর ছোট বাচ্চাদের আদলে তৈরি একটি মূর্তি ছিল। এই ছিল আমার কাকার সাথে ঘটে যাওয়া অদ্ভুত ঘটনা। যদি ভালো লাগে তাহলে সকলের সাথে শেয়ার করো ঘটনাটা। বাহ, দারুণ একটা ঘটনা শুনে নিলাম। ভৌতিক ঘটনা ছাড়াও আমরা কিন্তু অন্য ধরনের কিছু ঘটনা তোমাদের শোনানোর চেষ্টা করি। আজ ঠিক সেই রকমই একটা ঘটনা পেয়েছি, তাই তোমাদের সাথে শেয়ার করলাম। ঘটনাটা কেমন লাগলো আমাদেরকে কমেন্ট করে জানিয়ে ফেলো। আশা করি তোমাদের ভালো লেগেছে, ভয় লেগেছে। তাই তোমাদের কাছে একটা অনুরোধ, আমাদের এই ঘটনাগুলোকে আরও বেশি বেশি করে শেয়ার করতে হবে বন্ধু বান্ধব আত্মীয় স্বজনদের সাথে, যাতে তারাও আমাদের পরিবারের সদস্য হয়ে যায়। আর মনে রাখতে হবে, প্রেতচক্র কোনো কাল্পনিক ঘটনাকে সমর্থন করে না। প্রেতচক্রের কাজ শুধুমাত্র তোমাদের মনোরঞ্জন করা। তাই আশা করব তোমরা ঘটনাগুলোকে খোলা মনেই শুনবে। আর তোমাদের কাছেও যদি এইরকম কোনো সত্যি ভৌতিক ঘটনা থাকে, সেটা হতে পারে তোমার নিজের সাথে ঘটে যাওয়া ঘটনা বা বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের মুখ থেকে শোনা ঘটনা, সেটাও তোমরা কিন্তু খুব সহজে লিখে আমাদেরকে পাঠিয়ে দিতে পারো pretchakro23@gmail.com অথবা হোয়াটসঅ্যাপ করতে পারো আমাদেরকে। হোয়াটসঅ্যাপ নাম্বার ডিসক্রিপশনে দেওয়া আছে, সেখানে গেলে তোমরা সমস্ত লিঙ্ক পেয়ে যাবে। আজকের এপিসোডে এইখানে শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী একটি নতুন এপিসোডে আরও কিছু নতুন ভয়ঙ্কর ঘটনার সাথে বৃহস্পতিবার। আর সব শেষে যে কথাটা আমি সব সময় বলি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর প্রেতচক্রের ঘটনাগুলো শুনতে থেকো। নমস্কার।